40টি গ্রামে নিরীহ মানুষের উপর চলছে নির্মম অত্যাচার। সরকার কিংবা পুলিশ বাহিনী কেউই তাদের সাহায্য করতে পারছে না, কারণ সেই গ্রামগুলো ছিল এক ভয়ঙ্কর গ্যাংয়ের নিয়ন্ত্রণে। তার নাম রানাতুঙ্গা, আর সে গত 15 বছর ধরে সেই গ্রামের জনগণের ওপর শাসন চালিয়ে আসছিল। গ্রামবাসীরা নিজেদের গ্রাম রক্ষা করতে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করলেও তবুও তারা কিছু করতে পারছিল না। রানাতুঙ্গার অত্যাচারে গ্রামগুলো পুরোপুরি শ্মশানে পরিণত হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন সেই গ্রামে আগমন ঘটে এক শক্তিশালী ব্যক্তির। কে সে? তার পরিচয় জানতেই আপনাকে দেখতে হবে এই অবিশ্বাস্য গল্প। মাত্র 10 ঘন্টার মধ্যে রানাতুঙ্গার 15 বছরের রাজত্ব ধ্বংস। কে সেই লোকটি? গল্পের শুরু 2009 সালের শ্রীলঙ্কার জাফনা শহরের এক গভীর জঙ্গল থেকে। সেখানে ঘাঁটি গেড়েছিল বিদ্রোহী সংগঠন শ্রীলঙ্কান টাইগার্স। দীর্ঘ 8 ঘন্টার রক্তক্ষয়ী সংঘর্ষের পর শ্রীলঙ্কান সেনাবাহিনী টাইগারদের পরাজিত করে এবং এলাকাটি দখল নেয়। স্থানীয় কিছু খননকারীকে নিয়ে জঙ্গলের ভেতর শুরু করে মাটির নিচে লুকিয়ে রাখা ধন সম্পদ খোঁজা। 4 জন খননকারী দীর্ঘক্ষণ খুঁড়ে এক সিন্দুক বের করে। সিন্দুকটি খুলতেই তারা দেখতে পায় সোনার বার, আর এর সাথে টাইগার বাহিনীর প্রতীক। লোভ সামলাতে না পেরে তারা ঠিক করে এই সোনা নিজেরাই রাখবে। কিন্তু ঠিক তখনই এক সেনা সেখানে চলে আসে। ধরা পড়ার ভয়ে তারা সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। এরপর সেনাবাহিনী ওইদিকে এগোতে শুরু করলে 4 জনের দলটাও শুরু করে পাল্টা আক্রমণ। কিন্তু সেনাদের মোকাবেলা করতে না পেরে তারা পালানোর পরিকল্পনা করে এবং তারা সেনাদের হাত থেকে পালিয়ে সমুদ্রপথে ভারতে চলে আসে। সেখানে পুলিশ তাদের আটক করে। তারা তখন পুলিশকে সোনার বার দেওয়ার প্রস্তাব দেয়, যাতে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। পুলিশ এই প্রস্তাব গ্রহণ করে এবং তাদের নতুন পরিচয় দেয়। আর এরপর 15 বছর কেটে যায়। দেশের প্রেসিডেন্টের কাছে রক্তমাখা একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আমরা বিপদে আছি, আমাদের জন্য কিছু করুন। এবং সে প্রমাণস্বরূপ তার ভাইয়ের কাটা আঙ্গুলও পাঠিয়েছে। সে প্রেসিডেন্টকে বলে, যদি আগামী 24 ঘন্টার মধ্যে সাহায্য না পাওয়া যায়, আমাদের ভাইয়ের মাথা পাবেন আপনি। রাষ্ট্রপতি এই চিঠি পড়ে খুবই মর্মাহত হন। এরপর সিবিআই অফিসার সত্যমূর্তি চিঠিটি পড়ে এবং বিষয়টি জানার জন্য মটুপল্লীর উদ্দেশ্যে রওনা হয়। মটুপল্লী গ্রামে চাষিরা তাদের জমিতে লাঙল দিচ্ছিল। হঠাৎ করে তারা মাটির নিচে কিছু মৃতদেহের অংশ খুঁজে পায়। সবাই অবাক হয়ে সেগুলো দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে এসআই বিজয় লক্ষ্মী এবং তার টিম সেখানে এসে পৌঁছায়। বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও কেউই কিছু বলছিল না কিভাবে এই দেহগুলো এসেছে কিংবা এদের সাথে কে বা কি ঘটিয়েছে। গ্রামের মানুষের চোখে এক অজানা ভয় ছিল। ঠিক তখনই একটি পাগল বলে ওঠে, এরা কিছুই বলবে না। নিচে যে মৃতদেহগুলো দেখছেন, এরা আসলে এই গ্রামকেই বাঁচাতে চেয়েছিল, তাই তাদের মরতে হয়েছে। পাগলের এই কথা শুনে সবাই কাঁদতে শুরু করে। তখন একটি ছোট ছেলে বলে, এই সবাইকে মেরেছে রানাতুঙ্গা। এই কথাটি শোনার পর পুলিশের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত বিজয় লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী ঠিক তখনই সিদ্ধান্ত নেয় রানাতুঙ্গাকে গ্রেফতার করবে। এসআই লক্ষ্মী রানাতুঙ্গার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পেলেও তার সিনিয়র অফিসাররা রাজনৈতিক প্রভাব বা ভয়ে তাকে অ্যারেস্ট করার অনুমতি দেয় না। কিন্তু লক্ষ্মী ঠিক করে অনুমতি না পেলেও রানাতুঙ্গাকে সে ধরবেই। রওনা হয় রানাতুঙ্গার বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পর পুরুষ পুলিশ সদস্যরা ভয়ে পিছিয়ে পড়ে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, চাকরি থাক বা না থাক, রানাতুঙ্গার বাড়ির দিকে আর এক পাও তারা আগাবে না। বাধ্য হয়ে লক্ষ্মী মেয়ে পুলিশের দল নিয়ে অভিযানে এগিয়ে যায়। রানাতুঙ্গার বাড়িতে পৌঁছে তারা দেখে বারান্দায় বসে আছে রানার মা। বাড়িতে ঢুকেই লক্ষ্মীর দল শুরু করে মারধর। সেখানে থাকা গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। ঠিক তখনই রানাতুঙ্গার স্ত্রী ভারতী সেখানে আসে। সে খুব ভদ্রভাবে পুলিশদের ঘরে ডেকে নেয় এবং খাবারও অফার করে, যা ছিল একটি ফাঁদ। লক্ষ্মী যখন রানাতুঙ্গাকে ডাকতে বলে, ভারতী তা এড়িয়ে যায় এবং বলে, তোমরা মেয়ে হয়ে এত দূর এসেছো, সাহস তো অনেক। এই কথার পরেই ঘরে থাকা গুন্ডারা নারী পুলিশদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের কাপড় ধরে টানাটানি করতে থাকে এবং এক পর্যায়ে তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয়। মেয়েরা খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের গায়ে কিছুই ছিল না। লজ্জা আর
আর অপমানের মধ্যে পড়ে তারা কান্নায় ভেঙে পড়ে। সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল ভারতী নিজে একজন মেয়ে হয়েও অন্য মেয়েদের সঙ্গে এমন অমানবিক আচরণ করলো। এটা কেউই মেনে নিতে পারছিল না। এরপর ভারতী অহংকার করে বলতে থাকে, এটা রানাতুঙ্গার লঙ্কা, এখানে রাবণ তিনি। এই জায়গায় কোনো রাম আসার সাহসই পায় না। যে রাম আসবে তার তো এখনো জন্মই হয়নি, তোমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। ঠিক তখন এক ট্রেনে করে ভ্রমণে যাচ্ছিল বলদেব প্রতাপ সিং। ট্রেনটা একটা স্টেশনে এসে আটকে যায়, কারণ সামনের সিঙ্গেল লাইনে অন্য ট্রেন আসছে। আগামী 4-5 ঘন্টা ট্রেন ছাড়বে না শুনে প্রতাপ খেতে বের হয়। একটা ছোট অচেনা হোটেল পায়। হোটেলের মালিক এক বৃদ্ধা মহিলা। তিনি প্রতাপকে ইডলি খেতে দেন। ইডলির স্বাদে প্রতাপ মুগ্ধ হয়ে যায়। ঠিক সেই সময় হোটেলে ঢুকে পড়ে একদল গুন্ডা। তাদের ধাক্কায় প্রতাপের ইডলি পড়ে যায়। প্রতাপ শান্তভাবে গিয়ে বলে, সরি বলুন, কিন্তু তারা সরি বলা তো দূরের কথা, উল্টো তাকে ধাক্কা দেয়। তখন প্রতাপ রেগে গিয়ে একে একে সবাইকে মাটিতে শুইয়ে দেয়। তারপর গুন্ডারা বলে, তুই জানিস আমরা কার লোক? আমরা সুব্বা রেড্ডির লোক। প্রতাপ তখন বলে, তোমাদের পেছনে যদি সুব্বা রেড্ডি থাকে তাহলে এখন সুব্বাই সরি বলবে। সে গুন্ডাদের ধরে সরাসরি চলে যায় সুব্বা রেড্ডির বাড়িতে, যেখানে সেই সময় পাত্রপক্ষ এসেছে সুব্বার মেয়েকে দেখতে। প্রতাপ এসে কোনো কথা না বলে সুব্বাকে মারতে শুরু করে আর বলে, সরি বল। সুব্বা কিছুই বুঝতে পারছিল না কেন মার খাচ্ছে। তখন প্রতাপ বলে, তোর লোকেরা ইডলি ফেলে দিয়েছে, সরি বলতে বললে তোর নাম বলে, এখন তুই সরি বল। তবুও সুব্বা সরি বলে না, উল্টো বলে, আমার পেছনে সমুলু দাদার হাত আছে। প্রতাপ ভাবে তাহলে এবার সমুলুই সরি বলবে। প্রতাপ সবাইকে নিয়ে চলে যায় সরকারি অফিসে, যেখানে সমুলুর থাকার কথা, কিন্তু অফিস তালা লাগানো। আসলে ভেতরে সমুলু কিছু সরকারি অফিসারকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছিল। প্রতাপ দরজা ভেঙে ঢুকে পড়ে এবং সমুলুর লোকজনকে পেটাতে শুরু করে। অবাক সমুলু জিজ্ঞাসা করে, তুই আমাকে মারছিস কেন? প্রতাপ আবার একই গল্প বলে। ইডলি খাওয়ার সময় ধাক্কা লেগে পড়ে যায় তার ইডলি। তখন সে সরি বলতে বললে কেউ বলে না, বরং একে একে অন্যের নাম নেয়। আর পরিশেষে সুব্বা রেড্ডি তোর নাম নিয়েছে, এখন তুই সরি বল। ঠিক তখনই সমুলু রেগে গিয়ে বলে, তুই আমাকে মেরেছিস, যদি আমার ভাই জানতে পারে তোর রক্তে বন্যা বয়ে যাবে। তুই জানিস আমি কার ভাই? আমি রানাতুঙ্গার ভাই। এটা শুনে প্রতাপ মনে মনে ভাবে হয়তো রানাতুঙ্গা সরি বলবে। এই চিন্তা নিয়েই প্রতাপ তাদের সবাইকে ট্রাকে তুলে রানাতুঙ্গার বাড়িতে নিয়ে যায় এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। কিছু না বলে সে সবাইকে মারতে শুরু করে আর রানাতুঙ্গাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ মারধর করার পর রানাতুঙ্গার এন্ট্রি হয়। রানাতুঙ্গার সামনে এসে প্রতাপ আবার একই গল্প বলে। ইডলি খাওয়ার সময় ধাক্কা লেগে পড়ে যায় তার ইডলি। তখন সে সরি বলতে বললে কেউ বলে না, বরং একে একে অন্যের নাম নেয়। এসব শুনে প্রথমে রানাতুঙ্গা সমুলুকে একটা থাপ্পড় দিয়ে বলে, এত ছোট বিষয় নিয়ে বাড়ি পর্যন্ত কেন এসেছিস? এরপর প্রতাপকে রানাতুঙ্গা সরি বলায় সবাই অবাক হয়ে যায়। রানাতুঙ্গার মুখে সরি শুনে প্রতাপও খুশি হয়ে যায়। প্রতাপ রানাতুঙ্গাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় ঘরের মধ্যে পুলিশের ছেঁড়া পোশাক দেখে প্রতাপের সন্দেহ হয়। তার মনে পুরনো ঘটনাগুলো ঘুরতে থাকে। হোটেলে হাতিয়ার, টাকা, সরকারি কর্মকর্তাদের আটকে রাখা, এসব দেখে বুঝতে পারে যে এখানে কিছু গন্ডগোল রয়েছে। প্রতাপ তখন বলে, এখানে নিশ্চয়ই কিছু একটা চলছে। শুরুতে যারা আমাকে মারতে এসেছিল তাদের হাতে অস্ত্র ছিল, বাইরে দেখি পুলিশের গাড়ি। এসব বলতে বলতে প্রতাপ ছিঁড়ে ফেলা পুলিশের পোশাকগুলো নিয়ে পুলিশের দিকে এগোতে থাকে। জানালা ভেঙে তাদের পোশাক ফেরত দেয়। এ সময় রানাতুঙ্গার 3 জন গুন্ডা প্রতাপকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। প্রতাপ তাদের সাথে লড়াই করে। এর মধ্যে ছেঁড়া পোশাক পরে কিছু লেডি পুলিশ বেরিয়ে আসে, যাদের চোখে মুখে ছিল ভয়ের ছাপ। এটা দেখে প্রতাপ আরও রেগে যায় এবং সবাইকে মারতে শুরু করে। ওদিকে রানাতুঙ্গা অনেকক্ষণ চুপচাপ থেকে হঠাৎ ভেতর থেকে বন্দুক নিয়ে এসে প্রতাপের দিকে তাক করে। তখন প্রতাপও নিজের কাছে থাকা বন্দুক বের করে রানাতুঙ্গার দিকে তাক করে। তখন বোঝা যায় প্রতাপ কোনো সাধারণ মানুষ নয়। প্রতাপ যে আসলে কে সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর দুজন একে অপরের বন্দুকের মুখোমুখি হয়। তখন রানাতুঙ্গা জিজ্ঞেস করে, আমার এলাকা, আমার মাটিতে এসে দাপট দেখাচ্ছিস, কে তুই? প্রতাপ জবাব দেয়, আমি জাট। এখানে জাট বলতে বোঝানো হয়েছে একজন শক্তিশালী মানুষ। যাই হোক, প্রতাপ বলে, আমি এখান থেকে গেলে এই মেয়েগুলোকে নিয়েই যাব। রানাতুঙ্গা তখন জিজ্ঞেস করে, এই মেয়েগুলোর সাথে তোর কি সম্পর্ক যে এদের নিয়ে যেতে চাস? প্রতাপ উত্তর দেয়, তারা আমার
বোন, আর বোনদের রক্ষা করা ভাইদের দায়িত্ব। এই কথা শুনে রানাতুঙ্গা রেগে গুলি চালাতে যায়, কিন্তু প্রতাপ বলে, চালাও যদি সাহস থাকে। ঠিক তখনই রানাতুঙ্গার স্ত্রী এগিয়ে এসে বলে, এখন অন্য কাজে মনোযোগ দাও, পরে এ ব্যাপারে দেখা যাবে। স্ত্রীর কথা শুনে রানাতুঙ্গা প্রতাপকে ও লেডি পুলিশদের ছেড়ে দেয়। যাওয়ার সময় রানাতুঙ্গা বলে, আগামী সূর্য ওঠার আগেই তোর খেল খতম করে দেব। এটা শুনে প্রতাপ হেসে জবাব দেয়, দেখা যাবে এবার কে কার খেল খতম করে। এরপর প্রতাপ সবাইকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। ওদিকে লোকাল মন্ত্রী এসে সিবিআই অফিসার সত্যমূর্তির সঙ্গে দেখা করতে, রানাতুঙ্গার হয়ে সেখানে ডিল করতে। কিন্তু সত্যমূর্তি সাফ জানিয়ে দেয়, আমি মোটুপল্লী যাচ্ছি তদন্ত করতে, যদি সেখানে আপনার নাম উঠে আসে তাহলে আপনার রেহাই নেই। এদিকে প্রতাপ ও লেডি পুলিশদের ছেড়ে দেওয়ায় রানাতুঙ্গার মা রেগে যায় ওর ওপর। তখন রানাতুঙ্গা বলে, সে এত সহজে প্রতাপকে মারবে না, ওকে সবার সামনে রাস্তায় কুপিয়ে মেরে তবেই ভাইয়ের বদলা নেবে। এদিকে প্রতাপ লেডি পুলিশদের সঙ্গে নিয়ে নিরাপদে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ রানাতুঙ্গার গুন্ডারা এসে আক্রমণ চালায়। প্রতাপ ভয় না পেয়ে সাহসের সঙ্গে লড়াই শুরু করে এবং এক পর্যায়ে সব গুন্ডাকে পরাস্ত করে ফেলে। তবে লড়াই চলাকালীন এক পুলিশ অফিসার গুরুতর আহত হয়। একজন গুন্ডা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। প্রতাপ তখন দ্রুত সবার সঙ্গে একটা নিকটবর্তী গ্রামে আশ্রয় নেয়, যাতে আহত অফিসারকে বাঁচানো যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গ্রামে কোনো মানুষই ছিল না, ফলে তারা প্রয়োজনীয় সাহায্য পায়নি। অনেক চেষ্টার পরেও তারা অফিসারটিকে বাঁচাতে পারেনি। অন্যদিকে সত্যমূর্তি আগেই আন্দাজ করেছিল যে তার উপর হামলা হতে পারে, তাই সে আগে থেকেই তার গাড়ি বদলে ফেলে। ঠিক যেমনটা সে ভেবেছিল, তার পুরনো গাড়ির উপর এক বিশাল ট্রাক তুলে দেয়, যা স্পষ্টভাবে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা ছিল। তার পূর্ব প্রস্তুতি না থাকলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। সত্যমূর্তি ঠিক আগে ভাগেই গাড়ি থেকে নেমে যাওয়ায় হামলা থেকে রক্ষা পায়। এরপর সে আবার রওনা দেয় মোটুপল্লীর উদ্দেশ্যে। এদিকে প্রতাপ লাক্ষ্মীকে জিজ্ঞেস করে, এখানকার সব খবর রানাতুঙ্গা এত তাড়াতাড়ি কিভাবে জানলো? গ্রামের মানুষই বা কোথায়? আর তোমরা তাকে গ্রেফতার করতে গিয়েছিলে কেন? লাক্ষ্মী জানায়, এলাকায় বহু খুন হলেও এবারই প্রথম একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গিয়েছিল, তাই তারা রানাতুঙ্গাকে ধরতে যায়। কিন্তু সেই অভিযানের সময়ই রানাতুঙ্গার স্ত্রী ভারতী ভয়ঙ্কর এক গোপন তথ্য ফাঁস করে তাদের কাছে। এই সময় হঠাৎ করে গল্পটা ফিরে যায় অনেক বছর আগের এক ঘটনায়। দেখা যায় এক ধনী ব্যবসায়ী একজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে দেখা করে। তার দরকার ছিল এক শক্তিশালী ধাতু থোরিয়াম, যা ইথোরিয়ামের চেয়েও শক্তিশালী। তবে এই থোরিয়াম শুধু ভারতের কয়েকটি নির্দিষ্ট এলাকাতেই পাওয়া যায়, যে অঞ্চলগুলো রানা শাসন করত। সেখানে প্রায় 40টি গ্রাম ছিল রানার নিয়ন্ত্রণে, আর ব্যবসায়ীদের দরকার ছিল 30টা গ্রাম। মিনিস্টার ব্যবসায়ীকে রানার সাথে পরিচয় করিয়ে দেয়। ব্যবসায়ী এই প্রজেক্টের জন্য রানাকে অফার করে $250 মিলিয়ন। এত বিশাল অঙ্কের টাকা ফিরিয়ে দেওয়ার সুযোগ পায় না রানা। সে রাজি হয়ে যায় গ্রামগুলো খালি করে দিতে। পরদিন রানা একটা চার্চে গ্রামবাসীদের ডাকে, তাদের জানায় সরকার জমির মূল্য দেবে, কিন্তু তাদের অবিলম্বে গ্রাম ছাড়তে হবে। রানা কাউকে সময় দেয় না ভাবার। টাকা নাও, না হলে জীবন দাও, এই হুমকিই ছিল তার ভাষা। যদিও কিছু লোক আপত্তি করে, রানা একে একে তাদের হত্যা করতে শুরু করে। মানুষ ভয়ে কাঁপতে থাকে, আর শেষমেশ প্রাণের ভয়ে অনেকেই কাগজে সই করে গ্রাম ছেড়ে চলে যেতে রাজি হয়। একদিন এক সাহসী মেয়ে রানার কুকর্মের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। খবরটা দ্রুত রানার কানে পৌঁছে যায়। সে সাথে সাথে সিআই অফিসার সুনীল কুমারকে বিষয়টা সামলাতে বলে। পরদিন সকালে সুনীল সেই মেয়েটাকে ধরে নিয়ে এসে সবার সামনে অপমান করতে শুরু করে। ওর জামা কাপড় ছিঁড়ে একদম উলঙ্গ করে দেয়, আর কেউ কিছু করতে সাহস পায় না। ভয়ে সবাই চুপ করে দেখে। এর ফলে মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল হয়ে যায়। তখন প্রতাপ সেই পাগল হয়ে যাওয়া মেয়েটিকে দেখতে পায়। সব কিছু শুনে সে জিজ্ঞেস করে, তাহলে কি কেউ কখনো প্রতিবাদ করেনি? মেয়েটির মা তখন বলে, একটা গ্রামের মানুষজন প্রতিবাদ করেছিল, কিন্তু প্রশাসন তাদের ধরে থানায় নিয়ে গিয়ে মারধর করে। পরে তারা যখন গ্রামে ফিরে আসে, তখন একটা ছোট্ট মেয়ে আগের মতো স্বাভাবিক জীবন চাইতে থাকে। তাই সবাই মিলে ঠিক করে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে। সেই ছোট মেয়েটির হাতেই তারা চিঠি লেখায়, আর সবাই নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে সেখানে সই করে। এই ঘটনাটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যেখানে রাষ্ট্রপতি পার্সেলের মাধ্যমে চিঠি পেয়েছিল। কিন্তু সেই রাতেই রানাতুঙ্গা আর তার স্ত্রী সবাইকে গলা কেটে মেরে ফেলে। তাদের লাশগুলো খেতে পুঁতে রেখে দেয়। এটাও আমরা আগেই দেখে ফেলেছি।
মায়ের কথা শেষ হলে এসআই লক্ষ্মী বলে, আমি এরপর রানাতুঙ্গাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তার লোকেরা আমাদের ছিঁড়ে খেয়েছে, মানে তাদেরকে রানাতুঙ্গার লোকেরা রেপ করেছে। তখন প্রতাপ জানায়, আমি একজন জাট, আমার রক্ত মিশে আছে এই মাটির সাথে, তাই এই মাটির পবিত্রতা রক্ষা করতে রানাতুঙ্গাকে শেষ না করা পর্যন্ত আমি থামব না। তারপর প্রতাপ পুলিশের কাছে যায় এবং দেখে থানার অবস্থা একদমই খারাপ। সে একটি এফআইআর লেখার কথা বলে এবং শুরু করে ইডলি খাওয়া থেকে শুরু করে সব ঘটনা বলা। যখন সে জানায় সমুলুকে সে মেরেছে, তখন সবাই চমকে যায়। সে আরও বলে রানাতুঙ্গা তাকে সরিও বলেছে, কিন্তু সে তাতে সন্তুষ্ট নয়। রানাতুঙ্গার কথা শুনে থানার ওসি অবাক হয়ে বলে, এসব কি বলছিস তুই, আসল ঘটনা বল। তখন প্রতাপ বিজয়লক্ষ্মীকে ডাক দেয়। বিজয়লক্ষ্মী ও অন্যরা থানায় আসে। তাদের অবস্থা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে। থানার ওসি অপমান করে লক্ষ্মীকে, আর লক্ষ্মীকে পাল্টা প্রতিবাদ করে। এক পর্যায়ে ওসি রেগে গিয়ে মারতে আসে লক্ষ্মীকে। তখনই প্রতাপ গর্জে ওঠে। সে ওসির পোশাক ছিঁড়ে ফেলে, কিন্তু পেছন থেকে এক পুলিশ তার মাথায় আঘাত করে এবং শিকল দিয়ে বেঁধে প্রচণ্ড মারধর করে। প্রতাপ বন্দি অবস্থায় থাকলে ওসি ফোন দেয় সমুলুকে। সমুলু দলবল নিয়ে থানায় এসে প্রথমেই ওসিকে মারে, কারণ সে প্রতাপের গায়ে হাত তুলেছিল। এটা সমুলুর অপছন্দ হয়। সমুলু জানায় প্রতাপকে সে নিজেই মারবে। এরপর সে প্রতাপকে মারতে শুরু করে। এই সময় থানায় এক বৃদ্ধ কনস্টেবল চা নিয়ে আসে। প্রতাপকে দেখে সে চমকে ওঠে। দ্রুত বাড়ি ফিরে একটি ছবি বের করে ও ওয়াকি টকির মাধ্যমে থানায় জানায়, ওই লোককে মারবেন না, সে কোনো সাধারণ মানুষ নয়। তখন জেলের ভেতর থেকে এক বন্দি হঠাৎ বলে ওঠে, ওকে জাগাবেন না, তাহলে বড় বিপদ হবে। ওসি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ওকে চিনলি কিভাবে? তখন সেই বন্দি প্রতাপের পুরনো একটি ঘটনার কথা বলে। ঢাকা সেন্ট্রাল জেলে একবার এক ভয়ঙ্কর গ্যাং ঢুকেছিল। তাদের থামাতে প্রতাপ একাই ঢুকে পড়ে সেই জেলে এবং এমন মারপিট করে যে সবাই স্তব্ধ হয়ে যায়। বন্দি আরও বলে, এই লোক সাধারণ কেউ না, এটা কোনো সাধারণ বোম না, এটা অ্যাটম বোম। একবার জেগে উঠলে সব শেষ করে দেবে। আমরা একে ডাকি দ্য বুলডোজার। এই কথা শুনে সমুলু বলে, ও যদি বুলডোজার হয়, আমি তাহলে ব্যাটেল ট্যাঙ্ক। এরপর সে একজনকে পাঠায় দেখতে প্রতাপ জেগে আছে কিনা। ঠিক তখনই প্রতাপ চোখ মেলে নিঃশ্বাস ছাড়ে। সঙ্গে সঙ্গে একজনকে আক্রমণ করে বলে, সবাই এসেছে, কিন্তু রানাতুঙ্গা কই? তারপর সে একে একে সবাইকে মেরে ফেলে। তখন লেডি পুলিশরাও প্রতাপের পাশে দাঁড়ায় এবং অপরাধীদের শাস্তি দিতে শুরু করে। তারা ওসিকেও মারে, এমনকি একজনের মাথা কেটে ফেলে। সব দেখে সমুলু রেগে গিয়ে প্রতাপের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্রতাপ এক ঘায়েই তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর সবাইকে মেরে থানার ভিতরে ঝুলিয়ে রেখে প্রতাপ রিল্যাক্স করতে থাকে। তখন সেখানে থাকা একজন ভালো পুলিশ এসে তাকে ধন্যবাদ জানায়। প্রতাপ তখন জিজ্ঞেস করে, আর্মগুলো কোথায়? পুলিশ তা দেখিয়ে দেয়। তারপর তারা বাইরে বেরিয়ে যায়। ওদিকে রানাতুঙ্গা থানায় এসে দেখে তার ভাই সহ সবাই থানার ভেতর ঝুলছে। এত লাশ দেখে রানাতুঙ্গা হতবাক হয়ে যায়। সেই সময় এক আসামি এসে বলে, আপনি দেরিতে এসে ভালোই করেছেন, না হলে ওই 30 জনের জায়গায় আপনি সহ 31 জন ঝুলতেন। আসামিটা মজা নিতে শুরু করে রানাতুঙ্গাকে নিয়ে। তখন প্রতাপ রানাতুঙ্গাকে ফোন করে বলে, এতদিন তুই নিরীহ মানুষদের মেরে ঝুলিয়ে রাখতি, এখন দেখ তোর ভাইকে কেমন লাগছে। আর হ্যাঁ, আমাকে খুঁজতে আসিস না, আমি নিজেই তোর কাছে আসছি। ফোন কেটে গেলে ওই আসামি আবার রানাতুঙ্গাকে ঘিরে ঠাট্টা করতে থাকে। এতে রানাতুঙ্গা রেগে গিয়ে তাকেও মেরে ঝুলিয়ে দেয় বাকি 30 জনের সাথে। এদিকে সিবিআই অফিসার সত্যমূর্তি রানাতুঙ্গার ছবি যাচাই বাছাই করার জন্য হেড অফিসে পাঠান। সেখান থেকে জানানো হয় রানাতুঙ্গার ইন্ডিয়ায় কোনো ক্রাইম নেই, কিন্তু তার ছবি ম্যাচ হয়েছে এক আন্তর্জাতিক অপরাধীর সঙ্গে। সত্যমূর্তি জানতে চান কে সে। তখন অফিস থেকে জানায় সে হলো মুথুবেল কারিয়াকালান। এটা শুনে সত্যমূর্তি অবাক হয়ে যায়। আর এই মুথুবেল কারিয়াকালান আর কেউ নয়, সে হচ্ছে শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী জাফনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার। আরও জানানো হয় রানাতুঙ্গা কোনো সাধারণ সন্ত্রাসী নয়, সে খুবই বিপজ্জনক। এমনকি সেই প্ল্যান করে শ্রীলঙ্কার এক মন্ত্রীকে হত্যা করেছিল। ওইদিকে রানাতুঙ্গাকে মারতে প্রতাপের সঙ্গে অন্য লেডি পুলিশরাও সামিল হতে চায়, কিন্তু প্রতাপ তাদের জানায়, তোমরা এমনিতেই অনেক বিপদে পড়েছ, এবার আমাকে একা লড়তে দাও। এই কথা শুনে লক্ষ্মী প্রতাপকে জিজ্ঞেস করে, আপনি আসলে কে? আর তখন দেখানো হয় আর্মি হেডকোয়ার্টার। সিবিআই অফিসার সত্যমূর্তি ফোন করে স্পেশাল ইউনিট পাঠাতে বলেন মুথুবিল কারিয়াকালান ওরফে রানাতুঙ্গার মতো টেরোরিস্টকে ধরতে।
তখন ওই এলাকায় একটি স্পেশাল ফোর্স সার্চ করতে শুরু করে। একজনকে অ্যাক্টিভ পাওয়ায় আর্মি অফিসার একজনকে পাঠানোর অনুমতি চায় সিবিআই অফিসারের কাছে, কিন্তু সিবিআই অফিসার বলেন একজনকে দিয়ে হবে না, সে কোনো সাধারণ মানুষ নয়, তাকে ধরতে এক ব্যাটালিয়ন লাগবে। তখন আর্মি অফিসার জবাব দেন তাকে সামলানোর জন্য একজনই যথেষ্ট। সিবিআই অফিসার তখন জিজ্ঞেস করেন কে সে। আর্মি অফিসার ডিটেইলসে বলতে থাকেন সে কার্গিল সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন বিজয়ী, এমনকি ঢাকা বাংলাদেশ জেলের আন্ডার কভার মিশন সফলভাবে সম্পন্ন করেছে। সে আর কেউ নয়, জাট ফোর্সের সেরা কমান্ডো ব্রিগেডিয়ার বালদেব প্রতাপ সিং। ও একাই সবকিছু সামলে নেবে। এরপরই দেখা যায় রানাতুঙ্গা চলে এসেছে সেই বিজনেসম্যানদের সঙ্গে দেখা করতে। সাথে এনেছে 30টা গ্রামের নিরীহ মানুষ আর তাদের জমির দলিলপত্র। বিজনেসম্যানও টাকা রেডি করে রেখেছে। তাদের মধ্যে ডিলটা হতে চলেছে, ঠিক তখনই এন্ট্রি নেয় বীর প্রতাপ সিং। সেই মুহূর্ত থেকেই তাণ্ডব শুরু। প্রতাপ একে একে সবাইকে কুকুরের মতো পেটাতে শুরু করে। দেখতে না দেখতেই সবাইকে ধরাশয়ী করে ফেলে। এরপর রানাকে পাকড়াও করে চোখের পলকেই দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে দেয়, আর সেই দড়ি ধরে টানতে বলে গ্রামবাসীকে। ধীরে ধীরে রানার শরীর নিস্তেজ হয়ে পড়ে। তার 15 বছরের সাম্রাজ্য মাত্র 10 ঘন্টাতেই ধূলিসাৎ করে দেয় প্রতাপ। ঠিক সেই সময় হাজির হয় সত্যমূর্তি। প্রতাপকে তার কাজের জন্য ধন্যবাদ জানায়। প্রতাপ তার কনসাইনমেন্ট শেষ করে চলে যেতে থাকে। ঠিক তখন ছোট্ট মেয়েটা দৌড়ে এসে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যদি আমরা আবার বিপদে পড়ি আপনি আসবেন তো? প্রতাপ খুশি মুখে হ্যাঁ বলে দেয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরো অনেক কিছু শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও সকল নোটিফিকেশন আগে আগে পেতে।